আন্না হাজারের জন্যই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, এবং এটা বোধহয় ইতিহাস সাক্ষী আছে যে সৃষ্টিকর্তাকে যে ডিনাই করতে পারে, মানে আমার যে সৃষ্টিকর্তা, ইন দিস কেস অরবিন্দ কেজরিওয়ালের যে সৃষ্টিকর্তা, তাকে একেবারে দুচ্ছাই করে সরিয়ে দিয়ে তার দেখানো পথ থেকে পথচ্যুত হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল। একবার জয়ের উল্লাস, দিল্লিতে বাজি ফুটছে লাড্ডুর একটা বিতরণের সেই মহড়া। আমি বললাম যে ২৬ বছর পর যেই জয়টা, এটা প্রাথমিকভাবে যদি জানতে চাই যে ২৬ বছর পরে এই জয় কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, ২.৫ দশক পর রাজধানী আবার আমাদের, তো ন্যাচারালি এই জয় ধরে রাখার মতন নয়। উল্লাস সব জায়গায়, রাজধানীর অফিস থেকে দীনদয়াল উপাধ্যায়ের যে মেন অফিস আমাদের, সেখানে বোধহয় আর কিছু মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী ঢুকবেন। এক্ষুনি ন্যাশনাল প্রেসিডেন্ট ঢুকেছেন, আমি জাস্ট তোমাদের এখানে বসার আগে দেখলাম জেপি নাড্ডাজি ঢুকেছেন। তো এই জয় আমাদের এখানে মুরলীধর সেন লেনেও সেলিব্রেট হচ্ছে, সমস্ত জায়গায় বহু লোক আমাকেও কনগ্র্যাচুলেট করছে, আমিও তাদের কনগ্র্যাচুলেট করছি। এবং আমাদের মুখে একটাই কথা যে আপদ গেছে দিল্লি থেকে, এবার এখানকার পাপ যাবে 2026-এ। তো এখানে আমি একটাই কথা বলতে পারি যে এই উল্লাসের জন্য আমরা উল্লাস করছি ঠিকই, কিন্তু এই জয় যাদের জন্য হয়েছে, দিল্লির মানুষ আমাদের যে রায় দিয়েছে, একদম মানে ওদের ভাষায় ছাপ্পার ফাড়কে দিয়েছে। আর আমাদের দিল্লির কার্যকর্তারা বা আমাদের এখানে মাননীয় রাজ্য সভাপতি গেছিলেন ক্যাম্পেন করতে, লিডার অফ অপোজিশন গেছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, আমাদের নেতারা ওখানেও ক্যাম্পেন করেছে। এবং দিল্লির প্রতিটা কার্যকর্তা, দিল্লির রাজ্য সভাপতি এবং যেভাবে সুন্দর সংগঠন, এবং প্রতিটা কার্যকর্তা একদম জি জান লাগিয়ে, মানে ওদের ভাষায় জি জান লাগিয়ে একদম সমস্ত দিক থেকে ওরা এতটাই খেটেছে, এবং জায়গায় জায়গায় গিয়ে গিয়ে যেরকম সুন্দর ক্যাম্পেন করেছে। সেখানে আমি একটাই বলবো যে এই জয় তাদের জয়, এই কার্যকর্তাদের কাছে আমি নতমস্তক। পশ্চিমবঙ্গের কার্যকর্তাদের এই ডেডিকেশন শেখা উচিত, এবং ডিফারেন্স অফ ওপিনিয়ন ওদের নেতাদের মধ্যেও হয় না তা নয়, কিন্তু সেইটা নিয়ে কার্যকর্তারা বসে থেকে আমি ওর লোক, আমি তার লোক, এটা না করে এবার পশ্চিমবঙ্গে জোয়ার আমাদের দিকে, এই জোয়ারে পাল তুলে নৌকো ছাড়া আমাদের দায়। এবার নেক্সট পশ্চিমবঙ্গ, একটার পর একটা রাজ্যে আমরা জয় করছি, রাজধানী আমাদের। যতদিন আমি এবং আম আদমি পার্টি রয়েছে ততদিন নরেন্দ্র মোদী এই দিল্লিতে ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু নিজেই। তোমার মনে আছে বিহারে একজন বলেছিল জব তক সমোসে মে আলু তব হ্যায় লালু। তো সেখানেও জনতার রায় দেয়, জনতা সুযোগ দিয়েছিল। মিস্টার ক্লিন বলে একেবারে অনেস্ট পলিটিক্স নিয়ে আসবে, অরবিন্দ কেজরিওয়াল এসেছিল, কিন্তু সেই মাফলার জড়ানো গলায় এবং সেই গলা দিয়ে যে মিথ্যে কথাগুলো বেরিয়েছিল, বিভিন্ন করাপশনের মধ্যে জড়িয়ে পড়েছে, সেগুলো দিল্লির মানুষ, রাজধানী দিল্লি চালায়, মানে দেশ চালায় দিল্লি, তো সেখানকার মানুষ তো অ্যাভারেজ মানুষ হবে না, তারা রায় দিয়েছে। কিন্তু 200 ইউনিট ফ্রি, এটা কি কাজে লাগলো না? তাই তো মনে হচ্ছে যে সব জায়গায় অনুদান এবং এই ফ্রি রাজনীতি চলে না। মানুষ ইন্টেগ্রিটি চায়, মানুষ গুড গভর্নেন্স অ্যাকচুয়ালি চায়, যেটা নরেন্দ্র মোদী বারবার দেখিয়েছে। এবং হয়তো তাদের কিছু কিছু লোকের মনে পড়েছে যে যখন আমরা 26 বছর আগে আমরা যখন চালাতাম, তখন কি সুন্দর দিল্লি চলেছিল। তারপরে শীলা দীক্ষিত এবং অরবিন্দ কেজরিওয়ালের সময় দিল্লির দুরবস্থা দিল্লির লোকেদের মনে পড়েছে নিশ্চয়ই। যখন সুষমাজি সিএম ছিলেন, যখন দিল্লির রাজত্ব যখন বিজেপির হাতে ছিল, সেই সময়কার সুসময়ের কথা হয়তো মানুষ মনে করেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে আমাদের যা ম্যানিফেস্টো এবং দেশ চালানোর সুশাসন, এটা তো মানুষ দেখছে। তা আমার মনে হয় ইট ইজ বিন আ ভেরি ন্যাচারাল চয়েস, যে অনেক দিন হয়ে গেছে, আপকে দুবার ওরা চান্স দিয়েছিল। এবার ইট ইজ হাই টাইম যে বিজেপিকে আবার নিয়ে আসে, এবং হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসঙ্গে চললে যে ডাবল ইঞ্জিন সরকার, যেটা আমরা কথায় কথায় বলি, তার বেনিফিটটাও রাজধানীর মানুষ বুঝতে পেরেছেন এবার। সেই জন্য ইট ইজ বিন আ ভেরি ন্যাচারাল চয়েস। বিজেপি জেতারই ছিল, এবার বিজেপি জিতেছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষ অনেক দিন বাদে মুখ খুলেছে, আমি আন্না হাজারের কথা বলছি।
অরবিন্দ কেজরিওয়ালের গুরু, তিনি বলছেন যে এই যে নীতিভ্রষ্ট নেতা এবং দুর্নীতিগ্রস্ত নেতা, এতে ভরে গিয়েছে একেবারে আম আদমি পার্টি। আমি বলছি তার কারণেই এই বিপত্তি। বলছে নেতা হওয়া উচিত সৎ, নিষ্ঠাবান। অনেক দিন বাদে তিনি মুখ খুলে প্রায় আন্না হাজারে মিডিয়ার ব্রিফিং থেকে উড়েই গেছিল, তিনি আবার এলেন, এসে উপদেশও দিলেন। তাহলে কি আপ দিকভ্রষ্ট এবং অনেকটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন? সেদিকেই তো ইঙ্গিত দিলেন আন্না হাজারে। সুমিত, এটা তুমি ভীষণ রেলেভেন্ট একটা কথা তুলেছো আজকে। আন্না হাজারের জন্যই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, এবং এটা বোধহয় ইতিহাস সাক্ষী আছে যে সৃষ্টিকর্তাকে যে ডিনাই করতে পারে, মানে আমার যে সৃষ্টিকর্তা, ইন দিস কেস অরবিন্দ কেজরিওয়ালের যে সৃষ্টিকর্তা, তাকে একেবারে দুচ্ছাই করে সরিয়ে দিয়ে তার দেখানো পথ থেকে পথচ্যুত হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল। এবং অরবিন্দ কেজরিওয়াল এবং তার পার্টি দিল্লিকে এবং দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই স্বপ্ন দেখিয়েছিল যে তারা করাপশনের ঊর্ধ্বে থাকবে। তোমার মনে থাকবে অরবিন্দ কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রী হলো প্রথমবার, অটোয় চড়ে যাচ্ছিল সোয়ারিং ইনের জন্য, সেইটা একেবারে ব্রেকিং নিউজ হয়ে গেছিলো। আমরা তখন হেসেছিলাম, গিমিক্স ভেবেছিলাম, জানতাম গিমিক্স হবে। গিমিক্সের রাজনীতি বেশি দিন চলে না। মানুষ শেষ অবধি দাঁতের মর্যাদা হয়তো তখন বোঝেনি, কিন্তু ভোটারকে তো আমি ছোট করতে পারি না। ভোটারের রায়, জনগণের রায়, আমরা হেরে গেলেও শিরোধার্য করি এবং আমরা জিতে গেলেও শিরোধার্য করি। আন্না হাজারে এই মুহূর্তে যখন মুখ খুললেন, এই সময় ন্যাচারালি যখন আন্না হাজারে নিজেই বলছে যে আমি যাকে তৈরি করেছিলাম সে নয়, এবং আমি যে পথ দেখিয়েছিলাম সেই পথে সে চলছে না, আর দিল্লির মানুষের মনে এটা তো ডেফিনেটলি একটা দাগ কাটারই কথা, যে যার জন্য অরবিন্দ কেজরিওয়াল হয়েছে, সেই যদি অস্বীকার করে তাহলে তারা ফ্রি ইলেকট্রিসিটি আর ফ্রি কিসব নিয়ে ওদের কী লাভ? যদি পথচ্যুত হয়ে যায়, দিল্লি রাজধানী, দিল্লি অনেকবার অনেক রকম মানে পলিটিক্যাল পাওয়ার শুধু নয়, ডাইনেস্টি দেখেছে। এই জন্য দিল্লির সেন্টিমেন্ট একটু অন্যরকম। দিল্লির সেন্টিমেন্ট হয়তো অরবিন্দ কেজরিওয়াল ভাবলো যে ফ্রি ইলেকট্রিসিটি দিয়ে কিনে নিতে পারবে, কিন্তু দিল্লিকে কেনা বোধহয় অত সহজ নয়। না না, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে আন্না হাজারে কি এই দিনটা দেখবার জন্য চুপ করে বসেছিলেন। আমি বলছি এই কারণে যে এতদিন কোনো কথা তিনি বলেননি, এবং দিকভ্রষ্টের যে দিক ফেরানোর কথাও তিনি বলেননি। তিনি কিন্তু আজ মুখ খুললেন, এক গাদা বুম তার মুখের সামনে আস্তে আস্তে যেরকমভাবে তিনি স্বভাবসিদ্ধ ভাষায় বলছিলেন সেভাবে। তিনি কি দিন গুনছিলেন যে কবে পতন হবে এই সরকারের? হতেই পারে। আন্না হাজারে আমার মনে আছে 2011-এ বিধানসভা, আমি তখন লড়ছি বিধানসভা, এবং আন্না হাজারে তখন ওই হাঙ্গার স্ট্রাইকে বসে গেছেন। তো আমার আন্না হাজারের ওই সময়কার কথা মনে আছে যে উনি তো লোকপালের জন্য চেয়েছিলেন, আন্দোলনটা সেই সময় করেছিলেন। বলেছিলেন সব কিছুর সময় আছে এবং সব কথা সব সময় বলতে নেই। তো যিনি এত প্রবীণ এবং এত নীতিবিদ, নীতি ছাড়া উনি চলেন না, উনি নিশ্চয়ই ঠিক সময় বুঝে উনি এই সময় মুখ খুলে, মানে যাতে মানুষও বুঝতে পারে যে উনিও এই সময় অরবিন্দের পাশে নেই, অরবিন্দ কেজরিওয়ালের পাশে নেই। যতই মাফলার জড়িয়ে খক করে কেসে একটা সিম্পাথি ওয়েভ ক্রিয়েট করার চেষ্টা করুক। এবং আমি বারবার আমাদের তখন মানে এইটা ফেস করতে হয়েছিল যে এটা পলিটিক্যাল ভেন্ডেটার জন্য বিজেপির তরফ থেকে নাকি ইচ্ছে করে কেস তৈরি করে সিবিআইগুলো তো মানে ওকে অ্যারেস্ট করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে যে ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে কিন্তু সিবিআই তরফ থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছিল, এবং আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম সেটা বাধা দেবার চেষ্টা বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করার চেষ্টা সেটা আমরা করিনি। যেমন সেম টাইম আন্না হাজারে যে কথাগুলো বলছে সেইটাও প্রমাণ করার জন্য আমাদের তরফ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট যায়নি যে দেখো ও ঠিক কথা বলেছে, যখন উনি বলেছিলেন। এটাও মনে রাখতে হবে যে দিল্লির ইলেকশনে কিন্তু এক মুহূর্ত কোথাও ভায়োলেন্স হয়নি। হ্যাঁ, ছুটকো ছাটকা অনেকে কমপ্লেন করছে ঠিকই, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিজেও স্টেটমেন্ট দিয়েছে যে উনি রায় মেনে নিচ্ছেন। এবং ইলেকশন যে বেঙ্গল ছাড়া সারা দেশ জুড়ে পিসফুল হয়, সে আমরা অপোজিশনে থাকি কি আমরা রুলিং পার্টি হই,
এটা একটু দেখবার জিনিস আছে, কিন্তু এটা ডেফিনেটলি নোটওয়ার্দি। বেশ, বাংলার রাজনীতিতে আবার সেই বর্ণময় চরিত্র কুণাল ঘোষ, তিনি থামছেই না। তিনি একেবারে থামছে না, এ কারণে বলছি, তিনি একদিকে বন্দির ডায়েরি লিখছেন, বইমেলায় সে বই পাওয়াও যাচ্ছে, এবং আজকের টুইট গুরুত্বপূর্ণ, তিনি বলছে দিল্লিতে থাক, দিল্লি থাক দিল্লির মতন, এবং নির্বাচন দিল্লির বিষয়টা আলাদা। এখানে চতুর্থবারের জন্য আবার ঠিক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন 2026-এ। কতটা কনফিডেন্স? এদিকে বিজেপিও তো, আপনারাও তো বলছেন যে 2026 প্রায় মানুষ আমাদের, এদিকে কুণাল ঘোষও বলছে, ওদিকে বন্দির ডায়েরি, কি বলবেন? ওই যে বন্দির ডায়েরি, বন্দির তো মাথা খারাপ হয়ে যায়, তখন তোমার মনে থাকবে মাথার যখনই গণ্ডগোল হতো এক মুখ দাড়ি গোঁপ নিয়ে গুচ্ছে চেঁচামেচি করতেন এবং মমতা ব্যানার্জিকে ব্লেম করতেন। তখন যদি আমি বন্দির ডায়েরি ছেড়েও দিই, আমি পড়িনি অবশ্য, তবে শুনেছি যা, তুমি আজকে ওর ডেলি অ্যাক্টিভিটিস তুমি দেখো, যদি সকালবেলা পার্টির তরফ থেকে কেউ বলে তুমি এখন আর স্পোক্স পারসন নেই, সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করেন পার্টির বিরুদ্ধে যে অমুক মন্ত্রীর এত কিছু জানতেন, সিবিআইকে বলা দরকার, অমুক ইন্টারনাল ইনফরমেশন ওনার কাছে আছে, সেটা উনি কোনো একদিন বলবেন। এই সবগুলো মানে ওনার কোনো, আমি এই কথাগুলো বলছি কারণ ওনার কোনো মানে একটা ক্যারেক্টারের একটা নীতি থাকে, একটা পার্সোনালিটির একটা বেসিস থাকে। ওনার না চরিত্র আছে, না ওনার নীতিবোধ আছে, তো সেজন্য ওনার কথার ওপর বেস করে মানে ওই কমিক ভ্যালু ছাড়া আমার মনে হয় না কিছু আছে বলে। কিন্তু তাও বেঙ্গলে থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর স্পোক্সপারসন কুণাল ঘোষ থেকেই এমন হাবভাব করেন যেন বেঙ্গল দেশের বাইরে এবং দিল্লি কোনো একটা অন্য দেশের রাজধানী। এইটা একটু বুঝতে হবে তাদের দুজনকে, যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভারতবর্ষেরই অন্তর্গত, এবং রাজধানী আজ যেটা ডিসাইড করেছে, এমন ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের মানুষ তার উল্টো রায় দেবে। আমি জানি না, ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, তবে আমরা ডেফিনেটলি আশাবাদী, কারণ আমরা তো একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি, অনেকেই করে, আমরা অনেকেই আছি যারা একদম গ্রাউন্ড লেভেলে করি। সেখানে একটা লট আছে যারা হিন্দু, বাঙালি হোক অবাঙালি হোক, এতদিন ধরে অবাঙালি ভোট নিয়ে আমাদের সত্যি কোনো চিন্তা ছিল না, আজও নেই, কালও থাকবে না। বাঙালি হিন্দু কিন্তু ফেড আপ, মানে এই এক মহিলার জন্য, মুখ্যমন্ত্রীর জন্য, মানে এগুলো তাদের কথা, যে তাদের এই লেভেলের করাপশান, যেখানে সমস্ত মানে সমাজের সমস্ত স্টেটা, যে কোনো মানুষ, তুমি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সকলের এই একটা মানে মিথ্যেবাদী, করাপশন ভর্তি, যে পার্টির মানে হজম শক্তি এতটাই বেশি, তারা যে শুধু টাকা হজম করছে তা নয়, ইট পাথর সিমেন্ট বালি বন্দুক ব্যালট বাক্স সমস্ত হজম করে নিচ্ছে, ইভিএমকে দোষ দেয় থেকেই। তো সেই পার্টিকে সত্যি আর কেউ চাইছে না। এবং বাঙালির সবচেয়ে প্রিয় যেখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন প্রিয় পুজোগুলোকে তারা একে মুখে বলছে আমরা কার্নিভাল করে দিচ্ছি, কিন্তু নবী দিবসের জন্য যেরকম সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়, নিরীহ সরস্বতীকে যোগেশচন্দ্র কলেজের ভেতরে থেকে বাইরে আর্মড পুলিশ নিয়ে পুজো করতে হয়েছে। তো এইগুলোও কিন্তু বাঙালি ভোলেনি। বাঙালি এটা ভোলেনি যে দুর্গাপুজো করতে গেলে, যেখানে নরেন্দ্র মোদী সরকারের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস পেয়েছে দুর্গাপুজো, অথচ মমতা ব্যানার্জি সেখানেও ক্রেডিট নিচ্ছে, মানে এমন ক্রেডিট নিচ্ছে প্রায় তো শিব ঠাকুর চিঠি লিখতে বসেছিল যে মমতা ব্যানার্জি ছিল বলে মা দুর্গার এত বিশ্ব পরিচিতি হয়েছে, মানে আমি অবাক হয়ে যাই। কিন্তু অন্যদিকেও দেখতে হবে যে মা দুর্গার বিসর্জন দশমী যদি দুধেল গরুদের মহরমের দিন পড়ে, তখন সেই হাইকোর্টে ছুটতে হয় বিসর্জনের জন্য। এইগুলো কিন্তু বাঙালি ভোলেনি। এবং 26-এ যখন পুরো সুযোগ আসবে বাঙালি মানে পশ্চিমবঙ্গের মানুষ, বাসিন্দা যারা, তারা যখন বুঝবে যে এই একটা সুযোগ পুরো সরকারকে পাল্টে দেবে। দিস ইজ নট লোকসভা, দিস ইজ নট আ বাই ইলেকশন। 26-এ যেটা হতে চলেছে, সমস্ত সিকিউরিটি নিয়ে যখন মানুষ নিরাপদ ফিল করে তারা যখন ভোটটা দেবে, আমার মনে হয় না কোনো সেন্সিবল মানুষ এই সরকারকে ফিরিয়ে আনবে বলে। এবার আসি তোমার কুণাল ঘোষের কথায়। কুণাল ঘোষ নাকি বলেছে, টুইটার তো লিখেছে, তারপরে আমি দেখলাম কোন একটা কোথায় বাইট দিয়েছে যে 250 সিট নাকি পেতে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম যে 294টা তাহলে কি কাকে দান করে যাচ্ছে, মাইনাস কতগুলো হচ্ছে আমি জানি না, অঙ্কে আমি খুব কাঁচা।
তো এতটাই কনফিডেন্স। এবং আমি আজকে একটা চ্যানেলে বাইট দিচ্ছিলাম, সেখানে তাদের প্রতিনিধি বলছে যে মানে টিভির প্রতিনিধি, মানে ওই চ্যানেলের প্রতিনিধি, তুমি চিন্তা করো, এটা আমার কথা নয়, সে বলছে যে অ্যাঙ্কার ছিল তাকে এবার কি প্রতিবেদনের মধ্যে বলছে যে আসলে দিল্লির ভোট তো আর বেঙ্গলের ভোটের মতন লাখে মার্জিন হয় না, সেন্সিবল ভোটিং হয়। তো আমি হেসে ফেলেছি যে মানে জার্নালিস্টরাও জানে যে এখানে মার্জিনের কথা হয় 1 লক্ষ 2 লক্ষ, এরকম একটা বিকট মার্জিন কোনো কেউ দেখেনি। কাউন্সিলর ইলেকশনে তোমার যেখানে বাড়ি পড়ে গেল গার্ডেন রিচে, সেখানে বোধহয় মানে 1 লক্ষ ভোটের মধ্যে 99,000 যে কাউন্সিলর জিতেছে সে পেয়েছে। মানে এইগুলো তো নর্মাল নয়। 7 লক্ষ ভোটে পিসির ভাইপো, আপন ভাইপো জিতেছে ডায়মন্ড হারবারে, এইগুলো তো নর্মাল ভোট নয়। তো মানুষ যখন রায় দেবে, মানুষ এই ডাইনির সঙ্গে রায় দেবে না, আমি নিশ্চিত। এই জন্য এবার যখন সরকার বদলের সময় আসবে, আমার মনে হয় তৃণমূল তো আর পাবেই না, বিজেপি ইজ দি অনলি অল্টারনেটিভ। যদি ছুঁয়ে ফেলে চতুর্থবার, তাহলে কিন্তু জ্যোতি বসুর কাছাকাছি ছুঁয়ে ফেলবে, একেবারে রেকর্ডের পর রেকর্ড। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলবো যে সেটা যেন না হয়। তার কারণ দেখো, ভারতীয় জনতা পার্টি সবসময় ইলেকশনের ঊর্ধ্বে গিয়ে আমরা চাই সেবা করার সুযোগ। তো সেই জন্য যদি তোমার কথা যদি সত্যি হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গ কি নরকে চলে যাবে, কি মানে তুমি যেটা বলছো আর কি, তুমি যেটা বারবার রিপিট করছো যে কুণাল ঘোষ যদি যে কথাটা বলছে, হ্যাঁ ঠিক আছে, সেটাই যদি হয় তাহলে বিজেপির কিছু হবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষ একেবারে রসাতলে যাবে। তো সেই জন্য যেতে না ছোঁয়, যাতে কুণাল ঘোষ যা বলছে এবং জ্যোতি বসুর রেকর্ড যাতে না হয়। পশ্চিমবঙ্গের মানুষের একত্রে বিজেপিকে ঢেলে ভোট দেওয়া উচিত এই মহিলাকে রোকবার জন্য। এখনকার যে সিচুয়েশন হয়ে আছে, এই প্রায় রোহিঙ্গারা ঢুকেই এসছে এবং দুধেল গরুরা রাজত্ব চালাচ্ছে তাদের পিসির সঙ্গে। তোমার মনে থাকবে খুব রিসেন্টলি সাইফ আলি খানের ওপর যে উন্ড ইঞ্জুরিটা হয়েছিল, সেখানে একটা খুকুমণি যোগ পাওয়া গেছে, খুকুমণি এখানে পশ্চিমবঙ্গে। তো আমি বলেছিলাম যে খুকুমণির যোগ তো পাওয়াই যাবে, কারণ খুকুমণির আপন পিসিমণি পশ্চিমবঙ্গ চালাচ্ছে। তো এইগুলো সামগ্রিকভাবে রোকবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, এই নোংরা নোংরা কমিউনাল রাজনীতি বন্ধ করার জন্য, সত্যি প্রকৃত সেকুলার স্টেট আনবার জন্য বিজেপিকেই দরকার। পশ্চিমবঙ্গে আর যেন এই ডাইনি রাজত্ব না করে, সেটা দেখবার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের। আমরা অল্টারনেটিভ দিতে পারি, আমরা বলতে পারি যে হ্যাঁ ওরা নয় আমরা আছি, আমাদের চুজ করার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের, সেটা আমরা জোর করে কোনো দিন নেব না।